বাংলা গপ্পের ঝুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার। এখানে বিভিন্ন ধরনের গল্পের সম্ভার রয়েছে। সেই সমস্ত গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্যানভাসার কৃষ্ণলাল। চলুন শুরু করি তাহলে। চাকরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকরি রাখিতে পারিল না। সকাল হইতে রাত 10টা পর্যন্ত ডাউন খুলনা প্যাসেঞ্জার, 10টা 45 কলিকাতা টাইম। টিনের সুটকেস হাতে শিয়ালদহ হইতে বারাসাত এবং বারাসাত হইতে শিয়ালদহ পর্যন্ত তাদের মাকুড় মতো যাতায়াত করিয়া ক্রমাগত দত্তপুকুরের বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, বাদ বেদনা, ফুলো, কাটা, ঘা, পোড়া ঘা, দাঁত কনকনানি, এক কথায় যত রকম ব্যথা, শুলানি, কামড়ানো আছে সব এক নিমিষে চলে যাবে। আজ 24 বছর এই লাইনে ওষুধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করছেন, সকলেই এর গুণ জানেন বলিয়া চিৎকার করিয়াও চাকরি রাখা গেল না। সেদিন বসু মহাশয়, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু, কৃষ্ণলালকে ডাক দিয়া বলিলেন, পাল মহাশয়, কাল রাত্রে ক্যাশ জমা দেননি কেন? আগে আগে অনেক রাত হয়ে গেল, খুলনার ট্রেন প্রায় 20 মিনিট লেট। দেখুন, আগেও আমি অন্তত 17 বার আপনাকে সাবধান করে দিয়েছি। খুলনা ট্রেন 10টা 21 স্টেশনে আসে। আমি 11:30 পর্যন্ত আপিসে বসেছিলাম শুধু আপনার জন্য। নিতাই 2 বার স্টেশন দেখে এলো। ট্রেন রাইট টাইমে এসেছে, লেট 1 মিনিটও ছিল না। আগে বড়বাবু, শরীরটা কাল বড়ই। ও আপনার পুরনো কথা, ও কথা আর শুনবো না আজ। যাক, ক্যাশ এনেছেন এখন? কৃষ্ণলাল অপরাধীর মতো বড়বাবুর মুখের দিকে চাহিল, বলিল, ক্যাশটা আনিগে যাই। না, একটু মুশকিল হয়েছে। আচ্ছা আসি। যান, আসুন। কৃষ্ণ তবুও দাঁড়াইয়া আছে দেখিয়া নৃত্যগোপালবাবু বলিলেন, কি হলো? আগে ও বেলা দেব, ওটা বাসায় এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গিয়েছে। আমি যার সঙ্গে থাকি। আপনি কোথায় গিয়েছিলেন? একটু বেড়াতে বার হয়েছিলাম, ওই গোল দিঘির দিকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করিনি। কেন করিনি তাও আপনি জানেন। রাত 10টার পরেই ক্যাশ এনে দেওয়ার কথা। আপনি বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসারের কাজ করে, জানেন না যে ক্যাশ তখনই জমা দেওয়ার নিয়ম আছে? আগে আগে এরকম আরও কতবার হয়েছে বলুন দেখি? আপনার কথার উপর বিশ্বাস করা যায় না আর। বড়ই দুঃখের কথা। আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনার অনেক দোষ সহ্য করেছি আমরা, কিন্তু এবার আর নয়। আপনি এ মাসে এই কদিনের মাইনে নিয়ে যাবেন অফিস খুললে। কমিশনের হিসেবটাও সেই সঙ্গে দেখে নেবেন। যান এখন। অবশ্য এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই। নৃত্যগোপাল বাবুকে সে যথেষ্টই বলিয়াছিল। নৃত্যগোপাল বাবুর বড় কর্তাকে গিয়া পর্যন্ত ধরিয়াছিল, শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিল এই, চাকরি যখন যাইবার হয় তখন তাহাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না। মৃত্যু পথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, ধরা বাঁধা। সুতরাং চাকরি গেল। তখন বেলা 2:30। সকাল হইতে ইহাকে উহাকে ধরাধরির ব্যাপারেই এতক্ষণ সময় কাটিয়াছে। স্নান আহার হয় নাই। 25/2 রামনারায়ণ মিত্রের লেনে ঢুকিয়াই যে টিনের চালওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠকোঠার ঠিক সামনেই আজকাল কর্পোরেশনের স্নানাগার নির্মিত হয়েছে, তারই পশ্চিম কোণের 17 নম্বর ঘরে আজ প্রায় 11 বছর ধরিয়া কৃষ্ণলালের বাসা। কৃষ্ণলাল ঘরে একা থাকে না। ছোট্ট ঘরে 3টি ময়লা বিছানা, মেঝের উপর পাতা। সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া ঘুমাইতেছে, আর একজন রুমমেট ট্রামের কন্ডাক্টর,
4:30টার পর সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘন্টার জন্য বাসায় আসে এবং তারপরেই সাজিয়া গুজিয়া কোথায় বাহির হইয়া যায়। নিচে পাইস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালের সাড়া পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল, এত বেলায়? বেলায় তা কি হবে, চাকরিটা গেল আজ। সে কি, এতদিনের চাকরিটা? কত করে বললুম বড়বাবুকে, তা শোনে কি কেউ? গরিবের কথা কে রাখে বলো? হয়েছিল কি? ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল। বলে তুমি ক্যাশ ভেঙেছ। তাই তো, তাহলে এখন উপায়? দেখি কোথাও আবার চেষ্টা জুটে যাবে একটা না একটা। আমাদের এক দৌড় বন্ধ, হাজার দৌড় খোলা। আমাদের অন্য মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পাইস হোটেল হইতে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীনকুণ্ড লেনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, ও গোলাপি, গোলাপি। তাহার সাড়ায় যে বাহির হইয়া আসিল সে বর্তমানে রূপ যৌবনহীনা প্রৌঢ়া। পরনে আধময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে গাছ কয়েক কাচের চুড়ি, দুগাছা সোনা বাঁধানো পেটি। মাথার চুলে পাক ধরিয়াছে, গায়ের রং এখনো বেশ ফর্সা। গোলাপিকে 30 বৎসর আগে দেখিলে ঠিক বোঝা যাইত গোলাপি কি ছিল, এখন আর তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসারের পদে বহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জার কি করিয়া সহজেই ভুলিয়া যাইত, জলের মতো পয়সা আসিত। এই নবীনকুণ্ড লেনেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন নতুন যৌবন, হাতে কাঁচা পয়সা। গোলাপির তখন বয়স 16-17। রূপ দেখিয়া রাস্তার লোক চমকাইয়া দাঁড়াইয়া যায়। গোলাপির মার হাতে বছরে বছরে মোটা টাকা জমে। কৃষ্ণলাল সেই হইতেই নবীনকুণ্ড লেনের নৈশ অধিবাসী। কত কালের কথা, গোলাপির ঘরে মেহগুনি কাঠের দরজা হইল, ঘরের দেওয়ালে বিলম্বিত বড় বিলাতি কাজ বসানো আয়না হইল। সেকালে প্রচলিত ম্যাকাসার অয়েলের শিশি পর শিশি ভুঁইর জমাইয়া তুলিল। বাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষার উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে। প্রতিদিনের আয় 3 টাকা 2.5 টাকার নিচে নয়। একদিন গোলাপির মা অভিমানের সুরে বলিল, যাই বলো বাপু, গোলাপি আমার প্রায় বলে একখানা বাড়ি তার নিজের না হলে চলে না। আর তা তেমন কপাল কি, এই এক বাড়িতে 36 জনের সঙ্গে। কেন মা, তার ভাবনা কি? কালই ঘর দেখে দিচ্ছি। কত টাকা ভাড়ার মধ্যে হবে বলো? এই আমাদের পাড়াতেই আছে। যা তুমি বলবে, 20 কি 25? 30 টাকায় একখানা ভালো বাড়ি এ পাড়াতেই আছে। তাহলে তাই না হয়। হ্যাঁ হ্যাঁ, এ আবার আমায় জিজ্ঞাসা করতে হয় মা? গোলাপিরা নতুন বাড়িতে উঠিয়া আসিল। বড় পাচিত বলিল, ওগো, একটু রয়ে শয়ে নিস, দেখিস যেন আবার দড়ি না ছেড়ে। খুব বরাত তোর, যা হোক গোলাপি। আর আমাদের ওই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গেলাসে খুলে রাখেন। কদিন বললাম একখানা ঢাকাই শাড়ি আর একটা বাঁজা ঘড়ি দাও দেওয়ালে টাঙানোর, তা বুড়ো আর 7 মাস গুড়ুচ্ছে। আজ এলে হয় একবার, ওর দাঁত খুললে জলের গেলাসে ডুবিয়ে রাখা বের করে দেবো। শুধু বাড়ি, গোলাপির টেবিল হারমোনিয়াম হইল, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোন সুখ গোলাপির বাকি ছিল?
প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া, অবশ্য ঘোড়ার গাড়ি, কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যাসের মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। বছর কাটিয়া গেল। গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিষ্ঠা দেখিয়া তাহার মা একদিন নবীন কুণ্ডুলেনের মায়া কাটাইয়া বোধহয় উর্বশী বা তিলোত্তমা লোকে প্রস্থান করিল। অমন জাকের শ্রাদ্ধ এ অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপির যৌবনে ভাটা পড়িল। কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল। দত্তপুকুরে তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল। রেলগাড়ির কামরাও নিত্য নতুন ক্যানভাসারে ভরিয়া গেল। যা ছিল কৃষ্ণলালের একার, তাহার মধ্যে অনেক ভাগ বসিল। পূর্বের সচ্ছলতা কমিতে লাগিল। তারপর 10-12 বছরে সুন্দরী গোলাপি কুরুপা প্রৌঢ়াতে পরিবর্তিত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে এই বাড়িটিতে থাকিতে হয়। তবুও কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলিল, গোলাপি, চাকরিটা গেল। গোলাপি বিস্ময় স্বরে বলিল, সে কি গো? বড়বাবু রাগ করেছে, কাল ক্যাশ জমা দিইনি বলে। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এখনো দোষ গেল না, তা ওরা কি করে রাখে তোমায়? কাল কোথায় গিয়েছিলে? সে খরচ নয় গোলাপি, দক্ষিণেশ্বরে সেদিন যাওয়ার দরুন দেনা ছিল, মনে নেই? কাবলির কাছ থেকে টাকা নিইনি? রাত 10টার পরে স্টেশনের গেটে আমায় ধরেছে, রুপি দেও। শেষে ভাবলাম কি ছোড়া মারবে নাকি, ভয় পড়ে দিলাম টাকাটা। কাবলির দেনা ও হজম করা কঠিন, তা নেও বেশ হয়েছে। এখন খাওয়া হয়েছে না হয়নি? আমার অর্ধেকটা জিগিরি নাচছে, সে তো দেখতে পাচ্ছি। তখন বন্যু, পাড়াগাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘর দর বেঁধে দুজনে থাকা যাবে। তা না, তোমার বাপু কলকাতায় আর কলকাতায় ছাড়া আমি থাকতে পারবো নি। এখন থাকো কলকাতায়, কে এখানে খাওয়া দেয় দেখি? জুটে যাবে, এখানেই জুটে যাবে, অত ভাবনার কারণ নেই। তোমার এ বুড়ো বয়সে চাকরি নিয়ে তোমার জন্য বসে আছে। এখন আর কি তোমার হাত পা নেড়ে বক্তিমে করবার গতর আছে নাকি? দেখিয়ে দেবো গোলাপি, দেখবি? ভদ্র মহাশয়াগণ, এই সেই বিখ্যাত আদি ও অকৃত্রিম দত্তপুকুরের বাতের তেল। ইহা ব্যবহারে সর্বপ্রকার বাদ বেদনা, মাথা ধরা, হাত কনকনানি, কাউর, ছুলি, কাটা ঘা, পোড়া ঘা। গোলাপি হাসতে হাসতে বলিল, থাক গো গোসাই, আর বিদ্যে দেখাতে হবে না। সবাই জানে তুমি খুব ভালো বক্তিমি দিতে পারো। আহা, কি হাত পা নাড়া চিরি, যেন থিয়েটারে অ্যাক্ট করছেন। তাহলে বলো, চাকরিতে নেবে নাকি? নেবে না আবার 100 বার নেবে? আমি যাই এখন, জিগিরি করে নিজের পেট চালাবার চেষ্টা দেখি। নিজেই খেতে পাবে না, তা আমায় আবার খাওয়াবে কোত্থেকে? কি অদৃষ্ট যে নিয়ে এসেছিলাম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্যত হইয়াছে দেখিয়া গোলাপি বলিল, বসো, 2টি মুড়ি টুড়ি মেখে দিই, খেয়ে একটু চাকে যাও। অগত্যা কৃষ্ণলাল বসিল। বলিল, তাহলে বক্তৃতা এখনো দিতে পারি, কি বলো? নাও, আর আদিক্যতে কাজ নেই, দিতে পারো তো? সত্যি কথা যদি বলি তবে তো পায়া বাড়ি হয়ে যাবে। কি বলো না গোলাপি, বলতেই হবে। তোমার মতো অমন কারো হয় না। আমি তো কতই দেখলাম দাঁতের মাজনের ওষুধের ফেরিওয়ালা আমাদের ওই গলির মুখে। হারমোনিয়াম গলায় বেঁধে নাচে, বক্তিমে দেয় পোড়ার মুখোরা, কিন্তু সেসব ফেরিওয়ালা তোমার মতো নয়। কৃষ্ণলাল রাগের সুরে বাধা দিয়া বলিল, কিসের সঙ্গে কিসের তুলনা? তোকে নিয়ে আর পারি নে দেখছি। তারা হলো ফেরিওয়ালা, আমরা হলুম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে যারা গান গেয়ে ঘুঙুর পায়ে দিয়ে নেচে বেড়ায়, আমরা কি সেই দলের? অপমান হয়, ও কথা আমাদের বলো না। যাক যাক, ভুল হয়েছে,
তুমি এখন ঠান্ডা হয়ে বসে চা খেয়ে নাও। গোলাপির মন আজ বেশ খুশি। এতদিন পরে যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর সে আবার শুনিল। 30 বৎসরের অন্ধকার কালো ছেঁড়া পর্দাটাকে টানিয়া সরাইয়া দিল। সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে আমার কাছে এসে অবিসি খেয়ে যাবে। এই বৃদ্ধ বয়সে না খেলে শরীর থাকবে কেন? আমায় কিছু দিতে হবে না। ওই সোনার বেনেদে ঠাকুর বাড়িতে একটা জিয়ের দরকার, সকাল সন্ধে কাজ করব। আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব। তা তোমায় বলাও যা, না বলাও তাই। তুমি কি আসবে? তোমায় আমি চিনি কি না? কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো, তোর রোজগার এইবার খাই দিন কতক, সে স্বাদ আমার কাছে অনেক দিন থেকে। আচ্ছা তাহলে এখন আসি, ওবেলা হয়তো আসবো সন্ধ্যের পর। তাহার পর 1 মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপির বাড়ি কৃষ্ণলাল আর আসিল না। সুখের দিনে গোলাপিকে সে অনেক দিয়াছে, এখন দুঃখের দিনে বসিয়া গোলাপির অন্ন ধ্বংস করিবে, তেমন বংশে জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপি ও প্রৌঢ়া। ঝিগিরি ভিন্ন, এখন তার কোনো উপায় নেই। মেসের ভাড়া বাকি পড়িয়াছিল 2 মাসের। মেসের অধ্যক্ষ কৃষ্ণলালকে বলিল, কি কৃষ্ণবাবু, আমাদের রেন্টটা কি হবে? আগে ক্ষেত্রবাবু, দেখতেই তো পাচ্ছেন চাকরিটা গেল, হাতে কিছু নেই। এ অবস্থায় ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া জোগাবো কোথা থেকে সেটাও তো দেখতে হবে। 2 দিন সময় দিন, তারপর আপনি দয়া করে সেট ছেড়ে দিন, আমি অন্য ব্যবস্থা দেখি। কৃষ্ণলাল পড়িল মহাবিপদে। একে খাইবার পয়সা নেই, তাহার উপর মাথা গজিবার যে জায়গাটুকু ছিল তাহাও তো আর থাকে না। 3 দিন কাটিয়া গেল। 2-1টি পূর্ব পরিচিত বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া 2-4 আনা ধার লইয়া পাইস হোটেলের ডাল ভাতে কোনো রকমে ক্ষুধা নিবৃত্তি করিয়া এই 3 দিন কাটাইল। কিন্তু 3 দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। 2 পয়সার ছাতু বা মুড়ি সারাদিন, শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে। তাহার পর পেট পুড়িয়া জল, কলের নির্মল জল। মেসের ম্যানেজার আবার ডাক দিলেন, বলিলেন, কিছু হলো? আগে এখনো এই ভাবছি, আমার লোক এসে গিয়েছে। কাল মাসের পয়লা, 2 মাসের ভাড়া পকেট থেকে দিয়েছি, এ মাসেও দিতে হবে। আমিও ছাপোষা মানুষ মশাই, কত লোকসান হজম করি বলুন। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়ার দরকার নেই। খাটখানা রেখে যাবেন মেসে। পরদিন সকালেই জিনিসপত্র সমেত একটি ট্রেনের ট্রাঙ্ক ও একটি ময়লা বিছানা। কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতো জায়গা কোথাও পাওয়া যায়? গোলাপি অনেকবার মেসে খবর লইয়াছে। মধ্যে একদিন 2 ঘণ্টা মেসের বাইরের ফুটপাতে বসিয়াছিল তাহার অপেক্ষায়, কারণ ম্যানেজার তাহাকে চেনে, মেসে কুচরিত্রা স্ত্রীলোক ঢুকিতে দিবে না। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল। এখন গোলাপির বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাইবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত। মেস হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটা চায়ের দোকানে মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদ্দেশ্যহীনভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহেরিটলা স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্তানি ফেরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল 1 পয়সার একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি পাইলে হইতো। এই সময় একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া
পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপরে পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়া একবার চারিদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলালকে দেখিয়া বলিল, একটু দয়া করে ব্যাগটা দেখবেন, 1 পয়সার বিড়ি কিনে আনি। বিড়ি কিনিয়া আনিয়া সে কৃষ্ণলালকে একটা বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করিয়াছিল ছোকরা একজন ক্যানভাসার। এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আগে হ্যাঁ। কি জিনিস? হাত কাটা তেল, সার্জিক্যাল মলম। বেশ পাওয়া যায়? কমিশন কেমন? ভালোই, খদ্দেরকে হাত কেটে দেখাতে হয়, সঙ্গে ছুরি থাকে, এই যে। ছোকরা জামার আস্তিন গুটাইয়া দেখাইল, কবজি হইতে কনুই পর্যন্ত হাতের সমস্ত অংশ ছড়ি দিয়া ফালা ফালা করিয়া চেরা। কৃষ্ণলাল শিহরিয়া উঠিয়া বলিল, এ কি, লাগে না? ছোকরা হাসিয়া বলিল, লাগে, আবার মলম লাগালে সেরে যায়। কীরকম আয় করেন? 24 টাকা থেকে 30 টাকা, 35 টাকা মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল। এত কাণ্ড করিয়া 30 টাকা, অথচ এমন সময় গিয়াছে যখন দত্তপুকুরের বাতের তেল ফিরি করিয়া সে মাসে 60-70 টাকা অনায়াসে রোজগার করিয়াছে। তাহার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালা ফালা করিয়া কাটিবার কোনো প্রয়োজন হয় নাই। ক্যানভাসারের কাজে আর সুখ নাই, আর সে কাজে ফিরিবে না। পরদিন কৃষ্ণলাল কলিকাতা ছাড়িয়া স্বগ্রামে রওনা হইল। বসিরহাট স্টেশনে নামিয়া 7 ক্রোশ হাঁটিয়া তাহার পৈতৃক গ্রাম ইলশেখালিতে পৌঁছিয়া বেলা 3টে বাজিল। গ্রামে তাহার দুঃসম্পর্কের জ্ঞাতি ছাড়া অন্য কেহ আপনার জন নাই। নিজের পৈতৃক ভিটা জঙ্গলাকীর্ণ হইয়া পড়িয়া আছে। বহুদিন এদিকে আসে নাই, দেখাশোনাও করে নাই। খড়ের ঘর কতদিন টেকে? আজ প্রায় 17-18 বছর পূর্বে 2-5 দিনের জন্য একবার পিসিমা শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল, সেই আর এই। জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেকে না। কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকে কথাবার্তা বলিতে জানে না, ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না। কলিকাতায় রাস্তার ভিখারিও চা খায়। তাহার উপর এই পাড়াগায়ে যেমন জলকাদা তেমনি জঙ্গল, রাত্রে মশার উৎপাতে নিদ্রা হয় নাই। এর মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়েছে। না, এখানে মন টেকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল, এখানে সবাই যেন সারাদিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত তাহারা চড়ক তলায়, ক্ষুদ্র মাঠে, বেলতলায় বসিয়া হুকা হাতে আড্ডা দেয়, পরচর্চা করে। কোনো কাজ নেই, অথচ দুপুরে ভাত দুটি মুখে দিতে না দিতে এদের চোখে ঘুম ঢুলিয়া পড়ে। দিবা নিদ্রা চলে বেলা 4টা পর্যন্ত। তারপরে ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহ বা বাজারে 2 পয়সার সওদা করিতে যায়, সেখানেও আবার আড্ডা। এ দোকানে ও দোকানে বসিয়া তামাক খাওয়া, 4 পয়সার সওদা করিতে 3 ঘন্টা লাগাইয়া সন্ধ্যার পর বাড়ি আসে। তারপরই আহার ও নিদ্রা। কেরোসিন তেলের দাম চড়িয়া গিয়াছে। তেল খরচ করিয়া আলো জ্বালাইয়া রাখিতে কেহ রাজি নয়। কয়েক বাড়ি যাও, অন্ধকারে বসিয়া 2-একটা কথা বলে, গপ্প করে, 1-আধ কলকে তামাক খাও, তাহার পর বাড়ি ফিরিয়া আবার বিছানায় আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরকম জীবনে অভ্যস্ত নয়। এ কি জীবন! অথচ সকলেই বলিবে, দাদা সংসার চলে না, বড় কষ্ট, কষ্ট ঘুচাইবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ 25-30 বছর ধরিয়া কলকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিয়াছে। এই ধরনের অলস শ্রম বিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে।
সকালে উঠিয়াই নিচের তলায় কলে স্নান সারিতে লইতে হতো। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমিয়া যাইবে কলে যে তার আর স্নান করা চলিবে না। নিচের তলায় শেকড়ার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জিওয়ালা, পূব দিকের ঘরে যে মুটেরা থাকে সবাই আসিয়া কলে ভিড় লাগাইয়া দিবে। ইহার পর আসিবে একদল বালতি হাতে জল ধরিতে ও চাউল ধুইতে। সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। ওপরে তিনতলার 3টি মেসের চাকরেরা সকলেই কর্মব্যস্ত, ঘড়ি ধরিয়া কাজ কলিকাতায়। সময় গেল 6টা বাজে, কখন কি হবে। দিন আরম্ভ হইয়াছে, এক্ষুনি বাবুরা আসিয়া ভাত চাহিবে। 8টা বাজিতে না বাজিতে এতটুকু দেরি করিলে চলিবে না। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইল শিয়ালদা স্টেশনে। প্রথমেই 7:10 বারাসাত, 7:25 নৈহাটি, 7:45 রানাঘাট প্যাসেঞ্জার, 8:30 বনগা লোকাল, 8:50 দত্তপুকুর, 9:10 কেষ্টনগর লোকাল। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতের তেল, বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল। যত প্রকার বাত, ফুলা, শুলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্র ব্যবহারে ভদ্র মহাশয়াগণ এই ওষুধটি আজ 30 বৎসর যাবৎ এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা 12টা পর্যন্ত। 12:55 শান্তিপুর ছাড়িয়া গেলে তবে সকলের কাজ মিটিল। কি জীবন, কি আনন্দ, কি পয়সা রোজগার! কাঁচা পয়সা আসে রোজ, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে সেই জানে খরচ করিতে, ইহাতে ক্ষোভ কি? কৃষ্ণলাল আরও মাসখানে কোনো রকমে কাটাইল। আর চলে না, এই অলস জীবন তাহার অসহ্য। কখনো পা গুটাইয়া কুম্ভবৃত্তি অবলম্বন করিয়া এভাবে সে থাকে নাই। বেশি দিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়া যাইবে। কিন্তু কলিকাতায় গিয়া সে খাইবে কি? কোনো উপায় তো দেখা যাইতেছে না। ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটে আর চাকরি হইবার সম্ভাবনা নাই। তবু একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়। কিছু যদি না জোটে তবে আহিরিটোলার ঘাটে সেই হাতকাটা তেলের ক্যানভাসের ছোকরার সঙ্গে দেখা করিয়া তবে ছুরি দিয়া নিজের হাত ফালা করিয়া কাটা। এই বৃদ্ধ বয়সে ক্যানভাসারের চাকরির মতো সম্মানের চাকরি, আরামের চাকরি আর নাই। কিন্তু হাত কাটিয়া দেখাইয়া জিনিস বিক্রয় করা, ওতে মান সম্ভ্রম থাকে না। এভাবে গ্রামে বসিয়া থাকা জীবন নয়। চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইল না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাহাকে সামনের বছর 2-1 বিঘা ধান করিতে পরামর্শ দিল। কেহ বলিল, ডোবার ধারে জমিটা পড়ে আছে কেষ্টখুড়ো, তোমারই পৈতৃক জমি, এই শীতকালে মানকচু লাগাও ওটাতে, তবুও হাটে হাটে কিছু ঘরে আসবে সামনে শীতকাল নাগাদ। কৃষ্ণলালের হাসি পায়। কলিকাতার রোজগার যে কি ধরনের, সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তাহার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কচু কুমড়ো বেচিয়াও যে সে আয় হওয়া সম্ভব নয়, এই মূর্খ অর্বাচীনেরা তাহা কি করিয়া বুঝিবে? অবশেষে সে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলিকাতায় আসিয়া হাজির হইল। বাঁচিতে হয়তো সে ভালো করিয়াই বাঁচিবে। ট্রেনে পুরনো ক্যানভাসারদের সঙ্গে দেখা, নবশক্তি ঔষধালয়, কবিরাজ অঙ্গন মোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেট প্রভৃতি ফার্মের লোক সবাই জানে, সবাই খাতির করে। আরে এই যে কেষ্টদা, আজকাল আর দেখি নে যে। কেষ্টদা কোত্থেকে, বিয়ে থাওয়া করলেন না কি বসে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা? দেখি নে ট্রেনে আর। জমি জমা দেখতে গেছিলে ভায়া? তা দেখবেই তো, থাকলেই দেখে। আমাদের কোনো চুলাই কিছু নেই, যা করে এই বিশ্বাস কোম্পানি,
হিংসে হয় তোমায় দেখে? 200 টাকা বছরে আয়ের সম্পত্তি, বলো কি? তবে তো তুমি, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণলালকে বিড়ি দেয় ও পানের কৌটো খুলিয়া সামনে ধরে। পুরনো বন্ধুর দল, ইহাদের ফেলিয়া এতকাল ঘুমন্তপুরীতে কাল কাটাইল যে কি ভাবিয়া। এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর আছে। আর সে কোথাও যাইবে না কলকাতা ছাড়িয়া, মরিতে হয় এখানেই মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিয়াও কিন্তু চাকরি মিলিল না। বসুমশাই ঝাড়া জবাব দিলেন। এখন সুশ্রী চেহারার ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা জুলপি, ঘাড় বাহির করিয়া চুল ছাটা, লেপেটা জুতো পায়ে, থিয়েটারের রামের মতো গলা, এই সবাই চায়। বয়স হইয়া গেলে মানে এখন উহাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। পুরনো মেসেই উঠিয়াছিল, বারান্দাতে আছে। গোলাপির সঙ্গে দেখা করে নাই, এখন করিতে চাহেও না সে। অনাহারে 2 দিন কাটিল মধ্যে। অবশেষে একদিন আহিরিটোলার ঘাটেই গিয়া হাজির হইল। যদি হাত কাটা তেলওয়ালা সেই ছোকরার সঙ্গে দেখা হইয়া যায়। সে 12:30 স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছিল। 7-8 দিন ক্রমাগত ঘুরিয়াও কিন্তু ছোকরার দেখা মিলিল না। কৃষ্ণলালের দুঃখ শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে, আর চলে না। আচ্ছা, সে ক্যানভাসারি ভুলিয়া যাইতেছে না তো? আজ কতদিন চাকরি নাই, কতদিন বক্তৃতা দেবার অভ্যাস নাই, চর্চার অভাবে শেষে কিনা ছোকরা ক্যানভাসারেরা কৃষ্ণলালকে ছাড়াইয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের টিনের ছোট সুটকেসটি হাতে লইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের বক্তৃতা জুড়িয়া দিল। চর্চা রাখা দরকার তো বটেই, তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়। খরিদ্দার জোটে কিনা সে একবার দেখিবে। এখনো তাহার যাহা গলা, তাহা থিয়েটারের রামের মতো গলাওয়ালা কোন ছোকরা ক্যানভাসার তার সঙ্গে পাল্লা দিবে, সে দেখিতে চায়। দত্তপুকুরের বাতের তেল, ব্যবহারে সর্বপ্রকার বাত, বেদনা, মাথা ধরা, দাঁতশিলানি, হাত বেদনা, পিঠ বেদনা, ভদ্রমহোদয়াগণ, এই ঔষধটি আজ 30 বছর ধরিয়া এই লাল দিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সগর্বে একবার চারিদিকে চাহিয়া দেখিয়া লইল, বেশ ভিড় জমিয়া গেছে। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমার একটা ছোট ফাইল। কৃষ্ণলাল গম্ভীরভাবে বলিল, আমার কাছে ঔষধ নেই, আমি বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক। যাদের দরকার হবে তারা 106 সি হরিধন পোদ্দারের লেনে বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের আপিসে আমার নামের এই স্লিপটা নিয়ে যান, দয়া করে। টাকায় 4 আনা কমিশন পাবেন। দাঁড়ান, লিখে দিচ্ছি। দিন 5-6 কাটিল। কৃষ্ণলালের নেশা লাগিয়া গিয়াছে। সে বেলা 3টার সময় রোজ সুটকেস হাতে ঝুলাইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে গিয়া বক্তৃতা জুড়িয়া দেয়। আপিস ফের তার লোকেরা ভিড় করিয়া শোনে। সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে। এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া একেবারে তাহার সামনে আসিয়া দাঁড়াইল। কৃষ্ণলাল চমকাইয়া উঠিল। বসু ড্রাগ সিন্ডিকেটের মালিক নৃত্যগোপাল বসু মহাশয় স্বয়ং। বসু মহাশয় কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া বলিলেন, শুনুন একবার এদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটাইয়া কিছু দূরে বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের মতো দাঁড়িয়ে রইল। বসু মহাশয় বলিলেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আগে আগে একবার চর্চাটা রাখছি, নইলে। বসু মহাশয় বলিলেন,
তাই তো বলি, এ কি কাণ্ড! গত দিন ৫-৬-এর মধ্যে আপিসে আপনার নামে স্লিপ নিয়ে বোধহয় ১০০ কি ১৫০ খদ্দের গিয়েছে। এত ওষুধ বিক্রি গত কমাসের মধ্যেও হয়নি। একে তো এই ডাল সিজন যাচ্ছে, আমি তো অবাক। সবাই বলে লালদিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তারই মুখে শুনে আমি বলি আজ নিজে গিয়ে এই ব্যাপারটা কি দেখি তো নিজের চোখে। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনার এরকম কাজে। কৃষ্ণলাল বিনীতভাবে বলিল, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারদের মতো থিয়েটারি রামের গলা কোথায় পাবো, তবুও একবার দেখি। বসু মহাশয় বলিলেন, শুনুন, ওসব থাক, আপনি আজ আপিসে আসুন এক্ষুনি। আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্ট করলাম। ৬০ টাকা মাইনে পাবেন, আর কমিশন শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের একটু তালিম দিয়ে দেবেন, বুঝলেন না? আসুন, চলে আমার গাড়িতে। সন্ধ্যাবেলা নবীনকুণ্ড লেনের খোলার সংকীর্ণ রোয়াকে গোলাপি ক্যানেস্তারা কাটা তোলা উনুনে আজ দিয়া প্রাণপণে পাখার বাতাস করিতেছে। এমন সময় বাহিরে কে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে এসে জিনিসগুলো ধরো দেখি, হাত ভরে গিয়েছে।